আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা 2026 সালে ক্লাস 6-এ ভর্তি হয়েছো এবং 2025-26 শিক্ষাবর্ষে যারা বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছে, তাদের জন্য কিন্তু সরকার থেকে উপবৃত্তির জন্য অলরেডি নোটিশ দিয়েছে। দেখতে পাচ্ছেন এই সেই নোটিশ। সো এই যে নোটিশটা দিয়েছে, এই নোটিশের অনুযায়ী আপনার যে আবেদন ফর্মটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটা আসলে নির্ভুলভাবে কিভাবে পূরণ করতে হবে, কোথায় কি লিখতে হবে এবং আপনার কোন অ্যাকাউন্টে আপনি টাকাটি নিতে চান সেটা কিভাবে আপনি পূরণ করবেন, সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। এবং আবেদনের জমাদানের শেষ ডেট কবে সেই বিষয়টা সহ এই উপবৃত্তির সংক্রান্ত A to Z বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা একাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য নির্বাচিত হবে তারা কিন্তু 2 বছরে প্রায় 12,000 টাকা পাবে এবং যারা ষষ্ঠ শ্রেণীতে উপবৃত্তির জন্য নির্বাচিত হবে তারা কিন্তু 6 মাস পর পর 1200 টাকা করে পাবে। সো তারা 1 বছরে প্রায় 2400 টাকার মতো পাবে। সো একবার ক্লাস 6 উপবৃত্তি হয়ে গেলে কিন্তু সেই উপবৃত্তি নবম দশম শ্রেণী পর্যন্ত চলবে। সো আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের জব সার্কেল বিডি এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সো এই দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। সো আমরা মূল টপিকে আসি। সো এই ফর্মটা ফিল আপ করতে গেলে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন পড়বে। আমি সেই ডকুমেন্টগুলোর কথা আগে বলে দেবো, তারপর বলে দেবো এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে। সো ডকুমেন্ট যদি আপনার হাতে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না, আপনার ভুল হয়ে যেতে পারে। সো চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে দেখার। সো প্রথমে যেটা প্রয়োজন পড়বে, ওই শিক্ষার্থীর যার এই ফর্মটা ফিল আপ করবেন তার ডিজিটাল 17 সংখ্যার জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে। আমি প্রথমে একাদশ শ্রেণীর বিষয়টা বলে দিচ্ছি, তারপর আমি ক্লাস 6 এর বিষয়টা বলে দেবো। যারা একাদশ শ্রেণীতে আছেন তাদের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ 17 সংখ্যার। এরপর আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের কপিটা সাথে নিয়ে বসবেন। তারপর আপনার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বা নগদ অ্যাকাউন্ট বা রকেট অ্যাকাউন্ট কিংবা ধরেন যে যদি কারো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেটা অবশ্যই তথ্যটা সাথে নিয়ে বসবেন। সো এখন আমি এই ফর্মটা আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটা আসলে কোথায় কি লিখতে হবে। আমরা কিন্তু সরাসরি ফর্মে চলে আসছি। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, উপবৃত্তির আবেদন ফর্ম ষষ্ঠ, নবম বিশেষ এবং 1100 ও সমমান শ্রেণী, মানে যারা একাদশ শ্রেণীতে পড়তেছে এবং যারা দাখিলের পরে আলিম পড়তেছে তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে প্রতিষ্ঠানে জমা দিতে পারবে। সো প্রথমে দেখেন ডান দিকে দেওয়া আছে আবেদনকারীর ছবি, আপনার একটা ছবি এখানে স্টাপলার দিয়ে পিন মেরে লাগাই দিবেন, ঠিক আছে। এরপর শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, আমি আবার বলে দিচ্ছি ভিডিওটা দীর্ঘ হবে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন যাতে করে ফর্মে কোনো ধরনের ভুল না হয়। সো প্রথমে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার। সো এখানে আসলে কি করবেন, যারা ষষ্ঠ শ্রেণীতে আছেন তারা এই অপশনটা ব্ল্যাঙ্ক রাখবেন, কারণ এই অপশনটা তাদের নাই, ঠিক আছে। তার কারণ ক্লাস 6-এর এখনও রেজিস্ট্রেশন হয়নি, সো রেজিস্ট্রেশন নাম্বার নাই। যারা একাদশ শ্রেণীতে আছেন তাদের কিন্তু এসএসসি পরীক্ষার যে নিবন্ধন নাম্বারটা আছে বা রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তারা এখানে সেটা বসিয়ে দেবে। নিবন্ধন নাম্বার বলতে আবার আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসাইন না, ঠিক আছে। আপনার যে বোর্ডের আপনার ধরেন দাখিলের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে শিক্ষার্থীর বর্তমান শ্রেণী, ক্লাস 6 হলে 6 লিখবে, আর যদি একাদশ শ্রেণী হয় তাহলে একাদশ লিখবে। এরপর শিক্ষার্থীর জন্ম সনদ নাম্বার, শিক্ষার্থীর 17 সংখ্যার যে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি আছে এখানে সুন্দর করে লিখতে হবে। এবং একটা বিষয় বলি, এই ফর্মটা আপনারা কোথায় পাবেন আমি ভিডিও শেষে বলে দেবো। এখন খুব সহজে এই ফর্মটা নিতে পারবেন, ঠিক আছে। স্কুল বা কলেজে যোগাযোগ করে যদি ফর্মটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা চাইলে কম্পিউটার দোকান থেকে নিতে পারবেন। কীভাবে নিতে পারবেন আমি বলে দেবো, আর আমি এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও শেষে বলছি আমি, ঠিক আছে। তো শিক্ষার্থীর জন্ম তারিখটা দিতে হবে, অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডে যে তারিখটা দেওয়া আছে সেই তারিখটাই দিবেন। যাদের জন্ম সনদের সাথে সার্টিফিকেটের মিল নাই সেক্ষেত্রে কী করবেন ভিডিও শেষ অংশে আমি বলে দেবো। এরপর আসি শিক্ষার্থীর নাম বাংলায়, জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আপনার বাংলায় যেভাবে নাম দেওয়া আছে সেভাবে লিখবেন। এরপর ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে আপনার নামটা লিখে দেবেন। এরপর আসি শিক্ষার্থীর জেন্ডার, এখন ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন, তৃতীয় লিঙ্গে হলে প্রমাণস্বরূপ ডকুমেন্ট দিতে হবে, এখানে জাস্ট টিক দিবেন, যেমন আমি একটা টিক দিচ্ছি, ঠিক আছে। এরপরে শিক্ষার্থীর জন্মস্থান, জন্মস্থান বলতে কোনটাকে বোঝায় জানেন? জন্মস্থান বলতে বোঝানো হয় তার জেলার কোন জেলায় তার জন্ম, এটাকে বোঝানো হয়। সো জন্মস্থানটা এখানে লিখে দেবেন বাংলায়, বাংলাদেশি দেওয়াই থাকবে। শিক্ষার্থীর ধর্ম, যেহেতু এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই আবেদন করতে পারবে, সো এখানে শিক্ষার্থীর ধর্ম এখানে সুন্দর করে আপনারা লিখে দেবেন। এরপর শিক্ষার্থীর পেশা লেখাই থাকবে শিক্ষার্থী
এরপর পিতার এনআইডি নাম্বার। সো ওই শিক্ষার্থীর বাবার এনআইডি নাম্বারটা এখানে দিবেন, বাবার জন্ম তারিখ এখানে দিবেন। বাবার এনআইডি যদি না থাকে সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করার দরকার নেই, আপনারা মায়েরটা দিতে পারেন, ঠিক আছে। সো যেহেতু বাবার যদি জীবিত থাকে তাহলে বাবার তথ্যগুলো এখানে দিতে হবে। এখানে দেখেন পিতার নাম বাংলায় ইংরেজিতে লিখতে হবে। এবার মাতার এনআইডি নাম্বার দিতে হবে, মাতার এনআইডি জন্ম তারিখটা এখানে দিতে হবে। তারপর মাতার বাংলার নাম লিখতে হবে এবং মাতার ইংরেজি নামটা এখানে লিখতে হবে। এরপরে আসি অভিভাবকের তথ্য। শিক্ষার্থীর অভিভাবককে এখানে টিকচিহ্ন দিতে হয়। পিতা হলে পিতা টিকচিহ্ন দেবেন, মাতা হলে মাতা টিকচিহ্ন দেবেন। বাবা মা যদি কেউ জীবিত না থাকে তাহলে অন্য কেউ তো আপনার অভিভাবক, তাই না? সেক্ষেত্রে তার এখানে টিকচিহ্ন দেবেন, ঠিক আছে। এরপর দেখেন অভিভাবকের স্বাক্ষর বা টিপসই বা আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, এখানে আপনার স্বাক্ষর হবে, এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর হবে, ঠিক আছে। এই দেখেন এখানে অভিভাবকের তথ্য আপনি যেটা দিলেন এটা কিন্তু মনে রাখবেন, কারণ এটা পরবর্তীতে প্রয়োজন হবে। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় যাই। তো আমরা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় চলে এসেছি। দ্বিতীয় পৃষ্ঠা দেখতে পাচ্ছেন, উপবৃত্তির অর্থের জন্য অভিভাবক হিসেবে যাকে নির্বাচিত করা হয়েছে তার তথ্য নিম্নে দিন। মানে আপনি উপবৃত্তির যে টাকাটা পাবেন এই টাকাটা আপনি কার নামে নিতে চান, আপনার বাবা নাকি মা, বা আপনার বাবা মা যদি জীবিত না থাকে তাহলে আপনার বৈধ অভিভাবক ভাই বোন, তারপরে চাচা চাচি, যে কাউকে কিন্তু আপনি দিতে পারেন, ঠিক আছে। তো তার তথ্যটা এখানে দিবেন। মনে রাখবেন এইখানে যা তথ্য দিবেন অ্যাকাউন্টটা কিন্তু তার নামেই হতে হবে, ঠিক আছে। সেটা বিকাশ, রকেট, নগদ, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট হতে পারে, অ্যাকাউন্ট নাম্বার কিন্তু তার নামে হতে হবে। এখানে তার এনআইডি নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন, তারপরে বাংলায় নাম লিখবেন, ইংরেজিতে নাম লিখবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন। এই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই অ্যাকাউন্টের সাথে রিলেটেড থাকতে হবে, পেশা দিবেন, ঠিক আছে। এরপর পেমেন্ট সংক্রান্ত তথ্য। সো এখানে এসে উপর থেকে যদি উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক বা শিক্ষার্থী নিম্নোক্ত হিসাবধারীর নামে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক টিক দিন। যদি বাবার নামে আপনি টাকা পেতে চান তাহলে বাবারটা এখানে টিক চিহ্ন দিবেন, মায়ের নামে হলে মায়েরটা টিক চিহ্ন দিবেন। এরপর নিজ নামেও কিন্তু কিছু আছে, এটা করার দরকার নেই, আপনারা যেহেতু খুব সহজে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোর মাধ্যমে, সো এটাতে ঝামেলা যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর যারা ব্যাংকের তথ্য দিবেন তারা প্রথম অপশনটা ব্যবহার করবেন, এইটা অপশন ব্যবহার করবেন, ঠিক আছে। আর যারা এজেন্ট ব্যাংকিং, বিভিন্ন দেখবেন আপনাদের বাজারে এজেন্ট ব্যাংকিং আছে, তারা এই অপশনটা ব্যবহার করবেন। এবং যারা মোবাইল ব্যাংকিং ইউজ করবেন, যেমন বিকাশ, রকেট, নগদ, অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো ইউজ করবেন, তারা এখানে লিখবেন। যেমন যদি মোবাইল ব্যাংকিং নগদ হয় তারা নগদ দিবেন, বিকাশ হলে বিকাশ দিবেন লিখবেন, আর রকেট হলে রকেট লিখবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, বা যে মোবাইল নাম্বারটাতে অ্যাকাউন্ট খোলা আছে সেটা দিবেন। এরপর অ্যাকাউন্টধারীর নাম লিখবেন, কার নামে অ্যাকাউন্টটা খোলা। অবশ্যই এই অ্যাকাউন্টধারীর নাম এবং এই অভিভাবকের তথ্য এই দুইটা কিন্তু একই হতে হবে। অ্যাকাউন্টধারী যে হবে আপনার এই পৃষ্ঠায় অভিভাবক কিন্তু আপনাকে তাকে দিতে হবে। যেমন অন্যান্য যদি হয় অন্যান্য দিবেন, আর যদি মাতা হয় মাতা দিবেন, পিতা হলে পিতা দিবেন। এখানে যা দিবেন ঠিক অ্যাকাউন্টের ঘরে আপনাকে কিন্তু এই জায়গাটাতে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় কিন্তু তার এনআইডি তথ্য এবং তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এই বিষয়টা অবশ্যই লক্ষণীয়, ঠিক আছে। তো এবার আসি আসলে আর কি কি আছে। সো এখানে কিন্তু আরও দেওয়া আছে, শিক্ষার্থীর ঠিকানা দেওয়া আছে, বিভাগ লিখবেন, কোন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সেটা লিখবেন, জেলা লিখবেন, থানা লিখবেন, ওয়ার্ড নাম্বার, তারপরে গ্রামের নাম বা বাসার নাম্বার লিখবেন। এরপরে দেখেন শিক্ষার্থীর বর্তমান ঠিকানা, ওই শিক্ষার্থী বর্তমানে কোথায় আছে তার ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন অনুরূপভাবে। এবার শিক্ষার্থীর বর্তমান শিক্ষাগত তথ্য, বিভাগ লিখবেন, কোন বিভাগের আওতায় প্রতিষ্ঠানটি, ধরেন আমাদের রংপুর বিভাগ, জেলা রংপুর, থানা লিখবেন, তারপরে যারা যারা সেভাবে লিখবেন। আমি রংপুর বলছি যে আপনারা রংপুর দেবেন এমনটা নয়। তো গ্রুপ লিখবেন। সো একাদশ শ্রেণীর ক্ষেত্রে এখানে গ্রুপ বসানো যাবে, যেমন বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা শাখা বসানো যাবে। আর যদি ষষ্ঠ শ্রেণী হয় সেক্ষেত্রে ষষ্ঠ লিখবেন। আর শাখার ক্ষেত্রে ক খ গ যার যেটা শাখা সেভাবে দেবেন, শাখার নাম উল্লেখ করবেন, ক্লাসে কত রোল আপনার সেটা উল্লেখ করবেন। এরপর আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সো আপনি যে স্কুল বা কলেজে পড়েন নামটা এখানে লিখে দেবেন। এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার দেখেন আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য। এইখানে টোটাল 29টা প্রশ্ন আছে। এই 29টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন। আর যদি এখানে গোলমালটা করেন তাহলে কিন্তু নিশ্চিত থাকেন যে উপবৃত্তি তালিকা থেকে আপনার নামটা বাদ পড়বে। সো একটু ধৈর্য সহকারে দেখেন, উপকার হবে। আবেদনকারী পড়ালেখা কে খরচ বহন করেন? যদি আপনার পিতা বেঁচে থাকে এবং পিতার নামে আপনি অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে এখানে বাবা দিবেন। আর যদি আপনার মায়ের নামে অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে এখানে মা দিবেন। আর যদি বাবা মা বাদে অন্য কারো অভিভাবকের তথ্য দিয়ে থাকেন তাহলে এখানে ওই অভিভাবকের এখানে টিকচিহ্ন দিবেন, ঠিক আছে। এরপর আবেদনকারী পিতামাতা কি জীবিত আছে? জীবিত হলে জীবিত দিবেন, না থাকলে না দিবেন, ঠিক আছে। আবেদনকারী পিতামাতা শিক্ষাগত যোগ্যতা চেষ্টা করবেন প্রাথমিক মাধ্যমিক দেওয়ার, নিরক্ষর দেওয়ার, যার যেটা সেভাবে এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন। আবেদনকারী মাতা শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করবেন। আবেদনকারী কত ভাই বোন সেটা উল্লেখ করবেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, ধরেন যদি একজন অধ্যয়নরত আছে একজন দিতে পারেন, বা নাই দিতে পারেন, বা কেউ না দিতে পারেন।
আবেদনকারী কি কোনো উৎস থেকে উপবৃত্তি পায়, এটা অবশ্যই না দিবেন। তারপরে আবেদনকারী কি শারীরিক প্রতিবন্ধিতার কোনো কার্ড আছে, না। আর যদি থাকে তাহলে কিন্তু প্রমাণ হিসেবে ডকুমেন্ট দিতে হবে। আবেদনকারী কি জন্মগত বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, এটা না দিবেন, হ্যাঁ হলে ডকুমেন্ট দিতে হবে। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের কোনো শারীরিক প্রতিবন্ধিতা কার্ড আছে কি, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, তবে হ্যাঁ দিলে অবশ্যই প্রমাণপত্র দিতে হবে। আর সর্বোপরি এটা সবার ক্ষেত্রেই প্রায় না হবে। এবার আবেদনকারী পিতা মাতা অভিভাবকের জন্মগত কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন কিনা, এটা রোগে ভুগে থাকলে হ্যাঁ দিবেন, হ্যাঁ দিলে ডকুমেন্ট দিতে হবে, আর না দিলে কিছু দিতে হবে না। অভিভাবকের স্বাক্ষর দিবেন এখানে, তারপরে অভিভাবকের শিক্ষার্থীর আবেদনকারী আর কি এখানে স্বাক্ষরটা দিবেন, ঠিক আছে। এরপর আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠা থেকে কী কী দেওয়া আছে, এখানে আরও কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন দেওয়া আছে আবেদনকারী পিতামাতা পরিবারের কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কিনা, এটা না দিবেন। আবেদনকারী পিতা বা মাতা অভিভাবকের পেশা কি, এটা কর্মহীন দিতে পারেন, বা যার যেটা অন্যান্য, তারপরে কৃষি দিতে পারেন, ঠিক আছে। আবেদনকারী পিতা মাতা অভিভাবকের বিদেশে আছে কিনা, এই বিষয়টা আপনারা বিদেশে থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। আবেদনকারী পিতামাতা অভিভাবকের আয়ের উৎস কোথায়, শহরে না গ্রামে, এটা এখানে উল্লেখ করবেন, ঠিক আছে। যারা যারা সবাই দিবেন। এবার আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের পরিমাণ কত, 1 লক্ষর নিচে, 1 লক্ষ থেকে 2 লক্ষ, 2 লক্ষ থেকে 3 লক্ষ, বা 3 লক্ষের অধিক, আপনারা 1 লক্ষের নিচে দেবেন। আবেদনকারী পরিবারের উপার্জনক্ষম সদস্য সংখ্যা কত, এটা একজন দিবেন। আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা কত, এটা প্রায় ক্ষেত্রে আপনারা যার যারা সেভাবেই দিবেন। আবেদনকারী কোন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত, আপনারা এটা সমতল এলাকায়, যার যে সমতল, উপকূলীয়, চর, হাওর, পাহাড়ি, যা যেটাই আপনারা এখান থেকে সেটাই দিয়ে দেবেন। তো এরপর আসি, আবেদনকারীকে বাংলাদেশের ক্ষুদ্রতম নির্গোষ্ঠীর সদস্য কিনা, এটা না দিবেন, হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, ডকুমেন্ট দিতে হবে। আবেদনকারী বসত ঘরে কয়টি কক্ষ আছে, যার যেটা সেভাবে কক্ষ দিবেন। আবেদনকারীর বসত ঘর কী ধরনের, পাকা, সেমি পাকা, টিন বা কাঁচা, যা যারা সেভাবেই দিবেন, ঠিক আছে। আবেদনকারী বাড়িতে কোন ধরনের টয়লেট ব্যবহার করা হয়, পাকা, কাঁচা, সেমি, যা যারা সেভাবেই দিবেন। আবেদনকারী বসত ঘরের কোন ধরনের ইলেকট্রনিক দ্রব্য ব্যবহার করা হয়, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, ফ্রিজ, কোনোটি নয়, যারা যারা সেভাবেই দিবেন। এরপর আবেদনকারী পরিবারের খাবারের পানির উৎস টিউবওয়েল, ঠিক আছে। ওকে, দেন এখানে দেখেন আবেদনকারী পরিবারের বার্ষিক ব্যয় কত, বার্ষিক ব্যয় আপনার কত টাকা, সেটা আপনার এখান থেকে উল্লেখ করবেন। আবেদনকারী পিতামাতার মোট জমির পরিমাণ কত, এটা যার যতটুকু আছে সেই অনুযায়ী দিবেন। আবেদনকারী পিতা বা মাতা অভিভাবকের কি কোনো ক্ষুদ্র ঋণ বা কিস্তি ঋণ আছে, এটা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, ঠিক আছে। এবার আবেদনকারী পিতামাতার কোন ধরনের কার্ড আছে, যদি কোনো কার্ড থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আবেদনকারী কি বিমুক্ত সন্তান কিনা, এটা যার যেটা সেভাবে দিবেন, ঠিক আছে। আবেদনকারীর স্বাক্ষর দিবেন, আবেদনকারীর শিক্ষার্থীর স্বাক্ষর দিবেন এখানে। আর প্রতিষ্ঠানের নামটা যার যেটা সেভাবে দিবেন। ইন নাম্বার দেখবেন, যে প্রতিষ্ঠানে ইন নাম্বার আছে ওই স্কুল বা কলেজের, তাকে জিজ্ঞেস করলে কিন্তু, প্রতিষ্ঠানে জিজ্ঞেস করলে কিন্তু তারা বলে দেবে। আর এগুলো কোথাও হাত দিবেন না, এগুলো স্যাররা ইউজ করবে। আর অন্য কোনো কিছু এখানে কিন্তু পূরণ করার দরকার নেই, যে জায়গায় হাত দিলাম সেই জায়গায় শুধু হাত দিবেন, বাকিগুলো পূরণ করার দরকার নেই। আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন, ঠিক আছে। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। তো বন্ধুরা, এই ছিল একাদশ শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর যে উপবৃত্তির আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয় সে বিষয়টা বলে দিয়েছি। আর এই আবেদন ফর্মটি কিন্তু আগামী 22 তারিখের পূর্বেই আপনার প্রতিষ্ঠানে বা আপনার কলেজে জমা দিবেন, স্কুল কলেজে জমা দিবেন। আর এটার সাথে কী কী দিতে হবে সেটা বলি। আপনার জন্ম নিবন্ধন সনদের কপি দিবেন, বাবা মায়ের এনআইডি কার্ডের কপি দিবেন, 1 কপি ছবি দিবেন, ঠিক আছে। এগুলো দিবেন, এগুলো দিয়ে পিন মেরে স্যারকে দিবেন, স্যাররা বাকি তথ্য নিবে এবং বাকি কাজগুলো করে দেবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর সার্টিফিকেটের সাথে যাদের জন্ম নিবন্ধন সনদের মিল নেই তারা চেষ্টা করেন এর মধ্যেই কারেকশন করে নেওয়া। আর যদি একান্তই না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করে স্যারদেরকে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই ফর্মটা পূরণের উপর ডিপেন্ড করতেছে আপনি উপবৃত্তি পাবেন নাকি পাবেন না। সো খুবই গুরুত্ব সহকারে এই ফর্মটা ফিল আপ করবেন, যেহেতু এখানে একটা ভালো পরিমাণ টাকা তারা দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে। আর এই ফর্মটা কীভাবে পাবেন সেটা বলে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, অথবা আমাদের কমেন্ট সেকশন চেক করে দেখবেন। আমি এই ফর্ম আছে ভর্তির ফর্ম, এই ফর্মটার পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে ডাউনলোড করে আপনারা যে কোনো দোকান থেকে প্রিন্ট করে আপনার স্কুলে বা কলেজে জমা করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।